This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের বিগ ব্রেকিং, কমিশনের সুপারিশ এ রাজ্য মানেনি। এবার মুখ্য সচিবকে তলব করলো জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য সচিবকে তলব জাতীয় নির্বাচন কমিশনের। আগামীকাল বিকেল 5টায় জাতীয় নির্বাচন কমিশনে তলব করা হয়েছে মুখ্য সচিবকে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ 4 অফিসারকে সাসপেন্ড করে এফআইআর এর সুপারিশ করে নির্বাচন কমিশন। ডিটেল জানবো আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়ার কাছ থেকে। দীক্ষা, দেখো, জাতীয় নির্বাচন কমিশন গত 5ই আগস্ট মুখ্য সচিব মনোজ পান্তকে একটি চিঠি পাঠিয়েছিল। সেখানে 4 জন অফিসার এবং একজন ক্যাজুয়াল ডাটা এন্ট্রি অফিসারকে, ডাটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য বলেছিল এবং পরবর্তী ক্ষেত্রে 8ই আগস্ট আবার একটা রিমাইন্ডার চিঠি পাঠায় এবং সেম একই কথা বলা হয় এবং গতকাল বিকেল 3টে পর্যন্ত সময়সীমা ছিল মুখ্য সচিব মনোজ পান্তের কাছে যে 4 জন অফিসার এবং ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হলো। আমরা দেখলাম গতকাল 3টের সময় মুখ্য সচিব মনোজ পান্ত জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠালেন, কিন্তু তিনি কৌশলী চিঠি পাঠালেন, অর্থাৎ রাজ্য সরকার নবান্ন কৌশলী চিঠি পাঠালো। চিঠিতে জানানো হলো এটা প্রথম ধাপে দুজনকে নির্বাচন প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া হলো। তাদের মধ্যে একজন হলেন AERO সুদীপ্ত দাস, তিনি হচ্ছেন ময়নার AERO, এবং সুরজিৎ হালদার যিনি ক্যাজুয়াল ডাটা এন্ট্রি অপারেটর, তাকে নির্বাচন প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া হলো। বাকি যারা রয়েছিলেন দেবোত্তম দত্ত চৌধুরী, বারুইপুর পূর্ব তথাগত মন্ডল AERO এবং বিপ্লব সরকার ERO, এদের কোনো নাম উল্লেখ ছিল না। কৌশলীগতভাবে চিঠির প্রথমে যে ধাপগুলোতে সেখানে লেখা ছিল যে এদের একটা এনকোয়ারি করা হচ্ছে, এদের বিরুদ্ধে কিন্তু কোনো সাসপেনশন বা কোনো এফআইআর নয়, এদের একটা এনকোয়ারি করা হচ্ছে। এনকোয়ারি একদম প্রথম স্টেজে রয়েছে, ফলে এদের বিরুদ্ধে যদি এখন কোন রকম সাসপেনশন বা এফআইআর করা হয় তাহলে নিচুতলার যারা কর্মী রয়েছেন তাদের মনোবলে আঘাত পড়বে। পাশাপাশি এটাও চিঠিতে জানানো হয়েছিল যে রাজ্য সরকারের এই যারা কর্মী এই কাজ করেন, নিচুতলার এই যারা কর্মী, তাদের উপর প্রচন্ড একটা প্রেশার থাকে জেলাগুলির কাজে, পাশাপাশি তাদের নির্বাচনের কাজ করতে হয়। ফলে এই মুহূর্তে তাদেরও একটা এনকোয়ারি করা হচ্ছে, এনকোয়ারি রিপোর্ট পরবর্তী ক্ষেত্রে পাঠানো হবে। অর্থাৎ নির্বাচন কমিশনের যে নির্দেশ ছিল সেই নির্দেশকে কার্যত নাকচ করে দিয়ে কৌশলী চিঠি পাঠিয়ে প্রথম ধাপে নবান্ন একটা কালকে চিঠি পাঠিয়েছিল। আর তার প্রেক্ষিতেই আগামীকাল 3টের মধ্যে, আগামীকালকে বিকেল বেলায় নির্বাচন কমিশনের তরফ থেকে, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বিকেল 5টায় মুখ্য সচিব মনোজ পান্তকে ডেকে পাঠানো হয়েছে। তুমি সঙ্গে থাকো দীক্ষা। এই মুহূর্তে সব থেকে বড় খবরে আমরা নজর রেখেছি। গতকালই আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে নবান্নের তরফ থেকে যে পদক্ষেপটা নেওয়া হয়েছে সেটা কৌশলী, যে দুজনের কথা বলা হয়েছে, যে দুজনকে নির্বাচনের সমস্ত প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু বাকি যে 4 জন পুলিশ অফিসারকে সাসপেন্ড করতে বলা হয়েছিল তা কিন্তু করা হয়নি। এরপর কি? শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি, বাকিটা জানবো। শ্রাবন্তী, তো খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে 24 ঘন্টা কাটতে না কাটতেই, অর্থাৎ চিঠি পাঠানো হয়েছিল গতকাল 3টের মধ্যে পাঠানোর কথা ছিল, তার পরপরই 24 ঘন্টা কাটতে না কাটতেই মুখ্য সচিবকে তলব করেছে ECI। তার অর্থ একটাই যে এই উত্তরে একেবারেই সন্তুষ্ট নয় কমিশন। তার কারণ হচ্ছে 4 জন অফিসার এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর যিনি ছিলেন, যিনি কন্ট্রাকচুয়াল, তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল এবং সেটা প্রথমে পদক্ষেপ নেওয়া হয়নি বলে রিমাইন্ডার পাঠানো হয়েছিল। দেখা যাচ্ছে যে শুধুমাত্র একজন অফিসারকে নির্বাচনের যাবতীয় কাজ থেকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ ময়নার যিনি ERO ছিলেন তার কথা বলা হচ্ছে, এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ যিনি সরাসরি এই কাজে যুক্ত ছিলেন না, যাকে শুধুমাত্র কন্ট্রাকচুয়াল বলা যায়, তাদের বিরুদ্ধে ছাড়া বাকি কারো বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি মুখ্য সচিব। একই সঙ্গে বাকিদের বিরুদ্ধে এফআইআর করার কথাও যেটা জানানো হয়েছিল সে ব্যাপারেও কোনো ধরনের বিষয় উল্লেখ করা হয়নি। এখানে মুখ্য সচিবের যে চিঠি ছিল সেখানে একটা লাইন উল্লেখ ছিল যে তারা ভিতরে একটা এনকোয়ারি করেছেন এবং যেহেতু এই যারা এই মূল কাজগুলি করেন, ভোটার লিস্টের তালিকা করেন, তারা বাদবাকি কাজও করেন। অর্থাৎ একটা জেলার আধিকারিক হিসেবে এই যারা ADM থাকেন, DM থাকেন, তাদের আদার্স অনেক কাজগুলো করতে হয়, যার ফলে এই ধরনের একটা ভুল ত্রুটি হতেও পারে। এই ধরনের একটা এনকোয়ারি রিপোর্ট আসার পরে তারা এই সিদ্ধান্ত নিচ্ছেন, অর্থাৎ এখনই কোনো কড়া পদক্ষেপ নয়। একেবারে নিঃসন্দেহে এটা একটা মুহূর্তের বড় খবর। শ্রাবন্তী, তুমি একটু সঙ্গে থাকো। একেবারে এই মুহূর্তে অনির্বাণ সিনহা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে। অনির্বাণ, এভাবে কমিশন মুখ্য সচিবকে তলব করছেন এবং এমন একটা সময় দাঁড়িয়ে যেখানে 26 নির্বাচন দুয়ারে করা নাড়ছে, এর কি কি ইম্প্যাক্ট হতে পারে, কি মনে হয়? দেখো শুভজিৎ, একটা গুরুতর জায়গার দিকে আমরা এগিয়ে যাচ্ছি, ক্রমশ এটা বোঝা যাচ্ছে। তার কারণ সংবিধানগতভাবে
রাজ্যের মুখ্য সচিব এবং ওদিকে জাতীয় নির্বাচন কমিশন দুটো কিন্তু আলাদা আলাদা স্তম্ভ সংবিধানের, মানে সংবিধান যেভাবে পরিচালিত হয়, সংবিধানকে যেভাবে রূপায়িত করতে হয়, তার জায়গা থেকে একটি রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ আমলা এবং জাতীয় নির্বাচন কমিশন যারা ভোট করানোর দায়িত্বে থাকে একটি রাজ্যের বিধানসভা হোক অথবা দেশের লোকসভা হোক, তারা সম্পূর্ণ দুটো আলাদা আলাদা স্তম্ভ এবং কোনো স্তম্ভই আরেক স্তম্ভের কাজে হস্তক্ষেপ করবে না, এটাই কিন্তু সাংবিধানিক নিয়ম বা রীতি। কিন্তু এক্ষেত্রে মুখ্য সচিবকে কিন্তু তার প্রশাসনিক কর্তব্য তিনি পালন করছেন কিনা, তার দৈনন্দিন রাজ্য প্রশাসনের কর্তব্য পালন করছেন কিনা, তাতে কোনো ত্রুটি বিচ্যুতি হচ্ছে কিনা তার জন্য ডেকে পাঠানো হয়নি। সেটা হলে সেটা নির্বাচন ঘোষণার ওই 60 দিন পরবর্তী সময়ে রাজ্যের প্রশাসনিক কর্তা বা পুলিশ কর্তারা সরাসরি নির্বাচন কমিশনের আওতায় থাকেন এবং তখনও কিন্তু তারা সরাসরি নির্বাচনের কাজের উপর প্রভাব ফেলে এমন কিছু ছাড়া, অথবা সাধারণ জনপ্রশাসনের উপরে বা আইন শৃঙ্খলার উপর প্রভাব পড়ে এমন কিছু ছাড়া আমাদের সঙ্গে কোনো রকম কনট্রাডিকশনে যান না বা আমাদের সঙ্গে কোনো তর্ক বিতর্কে জড়ান না। কিন্তু এক্ষেত্রে সরাসরি নির্বাচনের কাজের সঙ্গে নির্বাচক তালিকা, ভোটার তালিকার সঙ্গে জড়িয়ে গিয়েছে এই এমন একটি দ্বন্দ্ব, যার ফলে রাজ্যের মুখ্য সচিবকে নির্বাচন কমিশনের তলব, কিন্তু সে তলবে শেষমেশ জল কোন দিকে গড়ায়? সত্যি কি রাজ্য নির্বাচন কমিশনের কথা মতো এই অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, যাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে দুজনকে অব্যাহতি দিয়ে কার্যত শাস্তির জায়গায় পুরস্কার দিয়েছে রাজ্য, নাকি আরও এক ধাপ এগিয়ে আরও সুর চড়িয়ে রাজ্যের সঙ্গে নির্বাচন কমিশনের এই সংঘাত, রাজ্যের সর্বোচ্চ আমলার সঙ্গে যেটা আসলে রাজ্য প্রশাসনের সঙ্গেই সংঘাত, সেই সংঘাত আরও বেশি এগিয়ে যাবে এবং সেটা কোনো সাংবিধানিক সংকটের রূপ নেবে বা কোনো অচলাবস্থা তৈরি করবে, সেটা কিন্তু অবশ্যই সামনে কয়েকটা দিন আমাদের তার দিকে তাকিয়ে থাকতে হবে। শুভজিৎ, সঙ্গে থাকো, আমরা একটু আমাদের বাকি প্রতিনিধিদের সঙ্গে কথা বলছি যে মুখ্য সচিব যাবেন কি যাবেন না, নাকি বাধ্যতামূলক, এই বিষয়গুলো নিয়ে অনেক মানে আমরা কথা বলবো অবশ্যই। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। শ্রাবন্তী, এখন যেটা করার মানে আমাদের নজর থাকবে তাহলে আগামীকালের দিকে, তাই তো? মানে মুখ্য সচিবের যাওয়া, বিকেল 5টার মধ্যে তাকে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এখন দুটো বিষয় হতে পারে, যে একটা হচ্ছে কোথাও গিয়ে ব্যাখ্যা চাইবে কমিশন, যেটা উত্তরে সন্তুষ্ট না। সাধারণত যেরকমটা এর আগে আঁচ করা হয়েছিল যে এই উত্তরে সন্তুষ্ট না হলে ফার্দার আরেকটা চিঠি চাইতে পারে কমিশন, কিন্তু এখানে কমিশন এতটাই অসন্তুষ্ট যে মুখ্য সচিবকে আরেকবার সরাসরি ডাকা হয়েছে। এখানে যেমনভাবে এর ব্যাখ্যা চাওয়া হতে পারে, তারপর আরও আরেকটি ব্যাখ্যা চাওয়া হতে পারে যে পশ্চিমবঙ্গে এসআইআর হবার আগে থেকে বিভিন্ন রাজনৈতিক মহলে বারবার এই বিষয়ে উঠছে প্রশ্ন এবং বিভিন্ন মহল থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী বারবার এর বিরুদ্ধে বক্তব্য রাখছেন। একাধিকবার দেখা গেছে যে এসআইআর নিয়ে কেন এই মুহূর্তে এত কড়া কমিশন, বা কমিশন কি আদৌ এগুলি পারে, এ ব্যাপারেও জিজ্ঞাসা করা হতে পারে। তবে নিঃসন্দেহে মুখ্য সচিবের যদি ডেজিগনেশন ওয়াইজ ভাবা যেতে পারে, যেরকমটা আমরা ব্যাখ্যা আগেও দিয়েছিলাম যে কমিশন কিন্তু শুধুমাত্র নির্বাচনের সময় যে গোটা ব্যাপারটা তাদের হস্তক্ষেপে থাকে এমনটা নয়। যখন তারা এই ধরনের কাজ করছে, অর্থাৎ ভোটার তালিকা তৈরি করছে এবং সেই সংক্রান্ত বিষয়ে যদি তাদের কোনো রকম বিভ্রান্তি থাকে, তখনও কিন্তু ডেকে পাঠানো যেতে পারে। একই সঙ্গে যেহেতু এই এসআইআর হচ্ছে, সেটা 2002-এর পরে এত বছর পরে চলছে এবং এই এসআইআর-এর উপরে ভিত্তি করে শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে হচ্ছে বা বিহারে হচ্ছে নয়, গোটা দেশে এর উপরে নির্ভর করে আগামী সমস্ত নির্বাচন, সেটা বিধানসভা হোক, সেটা লোকসভা হোক, এমনকি যখন পঞ্চায়েত নির্বাচন বা মিউনিসিপ্যালিটি নির্বাচন হয়, তারাও কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই ভোটার তালিকার উপর নির্ভর করেই গোটা নির্বাচন করেন। তাহলে এসআইআর এর উপর নির্ভর করে যখন গোটা দেশে নির্বাচন হবে, তাকে যখন এত গুরুত্ব দিচ্ছে কমিশন, তাহলে কেন তাদের যে বক্তব্য সেটাতে গুরুত্ব দেয়নি রাজ্য, এই কথা কিন্তু জানতে চাওয়া হতেই পারে। তুমি সঙ্গে থাকো শ্রাবন্তী, কিন্তু মুখ্য সচিবকে তলব করা হচ্ছে, মুখ্য সচিব কে যাবেন এটাই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় প্রশ্ন। দীক্ষার কাছে কি খবর আছে, একটু আগে আপডেট নিয়ে। দীক্ষা, দেখো, আমার সহকর্মী শ্রাবন্তী যেটা বলছিল যে মুখ্য সচিব অর্থাৎ উনি কিন্তু রাজ্যের প্রশাসনিক, যদি বলা হয় রাজ্যের প্রশাসনের একদম শীর্ষকর্তা, সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশন প্রথমে 5ই আগস্ট একটি চিঠি পাঠিয়েছিল যেখানে এই 4 জন এবং 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছিল। তারপর কিন্তু তারা একটা রিমাইন্ডার চিঠি পাঠিয়ে একটা টাইম লিমিট বেঁধে দিয়েছিল, যেটা শেষ হয়েছে গতকাল 3টের সময়। তারপরে যে চিঠি গেছে, জাতীয় নির্বাচন কমিশন মুখ্য সচিবকে যে পদক্ষেপ করতে বলেছিল সেগুলো তিনি করেননি এবং তারপরেই দেখা
গেল জাতীয় নির্বাচন কমিশন সরাসরি মুখ্য সচিবকে দিল্লিতে ডেকে পাঠালো। এক্ষেত্রে যেতে পারেন কি পারেন না সেটা বিষয় নয়, যেহেতু বিউরোক্র্যাট আমলা তাকে দিয়েই কাজ করতে পুরো হয়, যেহেতু রাজ্যের জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু মুখ্য সচিবের যে যেতে হবে এটাই ধরা নেওয়া যায়। তার কারণ দুবার চিঠি পাঠানো হয়েছে, একবার প্রথমে চিঠি, দ্বিতীয়বার রিমাইন্ডার, এবং তারপরে টাইম লিমিট বেঁধে দেওয়া হয়েছে, এবং সেই টাইম লিমিটের মধ্যে যে চিঠি পেয়েছেন তাতে সন্তুষ্ট নয়। জাতীয় নির্বাচন কমিশন যে ব্যবস্থা নিতে বলা হয়েছিল সেই নির্বাচনের ব্যবস্থা নেয়নি, ফলে মুখ্য সচিবকে কালকে দিল্লি যেতে হতে পারে। তার কারণ রাজ্যের শীর্ষকর্তা, প্রশাসনের যদি শীর্ষকর্তা হয়ে থাকেন সেটা কিন্তু মুখ্য সচিব, মুখ্যমন্ত্রী নন। ফলে মুখ্য সচিবই দায়ী থাকবেন পুরো বিষয়টার ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে মুখ্য সচিবকে যাবেন কি যাবেন না এখনো প্রশাসনের তরফ থেকে স্পষ্টভাবে কোনো বার্তা দেওয়া না হলেও আশা করা যায়। বেশ, আপাতত তোমায় ধন্যবাদ জানাই দীক্ষা। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্রর সঙ্গে। শুভময়বাবু, এই ঘটনা মানে এক প্রকার অভূতপূর্বই বলবো, এর এখনো পর্যন্ত আপনি কি কি অবজারভেশন দেখছেন, কি কি সম্ভাবনা উঁকি মারছে? না দেখুন, পর্যবেক্ষণ করতে গেলে তো একটা সিরিয়াস রাজনীতির অংশ হতে হয় বিষয়টা। নির্বাচন কমিশন চাইছেন ভোটার তালিকার সংশোধন, সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে মিলে সেই সংশোধন করবেন এবং সংসদীয় গণতন্ত্র সেভাবেই চলবে। তার বদলে গত 2 সপ্তাহ ধরে আমরা যেটা দেখছি সেটা তো একেবারে বিভিন্ন জায়গা, কর্ণাটক থেকে পশ্চিমবঙ্গ, সেইখানে ভোটার লিস্টে উল্টোপাল্টা নাম, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে নিবিড় সংশোধনীর কথা বলা হচ্ছে তাই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতামত, এবং নির্বাচন কমিশনের ক্ষমতা অসীম। আমরা যতদূর জানি যে এটি একটি স্বাধীন স্বশাসিত সংস্থা, সাংবিধানিক সংস্থা, এবং তারা ঠিক করবে যে কিভাবে এই নির্বাচন কমিশন আমাদের এখানকার ভোটার তালিকা স্থির করবে। তার জায়গায় যে ঘটনাগুলো হচ্ছে এগুলোকে সহজ কথায় বলতে পারা যায় খেলো রাজনীতি, অর্থাৎ আদেও কাজের কাজ কিছু হবে না। অর্থাৎ মুখ্য সচিব গেলেন কি গেলেন না, কোন প্লেনে গেলেন, এই বিষয়গুলি নিয়ে নিশ্চয়ই সংবাদ মাধ্যম উৎসাহী থাকবে। আমরাও যে সাধারণ বিকেল বেলার মুড়ি চানাচুর খাওয়ার মতন যে খাওয়াটা খাই সেই জায়গায় আমাদের ভালোই লাগবে, রাজনীতির মশলা। কিন্তু যেরকম দুপুরে ডাল ভাত খেতে হয় আর কি শরীরটা ঠিক রাখার জন্য, সেরকম সংসদীয় গণতন্ত্র বজায় রাখতে গেলে ভোটার তালিকা সংশোধন করতে হবে এবং মানুষকে ভোট দেওয়ার অধিকার দিতে হবে। ফলে এই যে অলিক কুনাট্যরঙ্গ চলছে, এতে ভারতের সংসদীয় গণতন্ত্র রক্ষিত হবে না। মাথায় রাখবেন, প্রায় 100 কোটি ভোটার আমাদের পৃথিবীর সব দেশ আমাদের দেখে শেখে। ফলে হ্যাঁ, প্রক্রিয়াটি অত্যন্ত জটিল, কিন্তু আমাদের গণতন্ত্র বজায় রাখার জন্য এটিকে ঠিকভাবে করতে হবে। কে কোথায় গেলেন, কখন কাকে ডাকলেন, এই গল্পগুলো শুনে কিন্তু ভারতের সংসদীয় গণতন্ত্র রক্ষিত হবে না। ধন্যবাদ।